তো আমরা যে কেপি কনস্টেবল অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার জন্য জিকে এর একটা সিরিজ চালু করেছিলাম। আজকে তার ২য় ক্লাস। তোমরা কিন্তু অবশ্যই ১ম ক্লাসটা দেখে এসো বা আগের যে ক্লাসগুলো দিয়েছি আমি কেপি কনস্টেবল মেন পরীক্ষার জন্য, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা ২০টা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আলোচনা করব। দেখো, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমরা আগের ক্লাসে যারা দেখেছো তারা বুঝতে পারবে যে এই যে ক্লাসটা করাচ্ছি আমি, এখানে শুধুমাত্র আমি প্রশ্ন উত্তর বলে দিলাম, এমসিকিউ উত্তর বলে দিলাম, সেটা কিন্তু নয়। এখানে তোমাদের যেমন এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস হবে গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি তোমাদের বিভিন্ন তোমরা যা জিকে পড়েছো এতদিনে, সেগুলো কিন্তু রিভাইজ হয়ে যাবে, তোমরা রিভিশন করতে পারবে, প্লাস অনেক কিছু নতুন কিন্তু শিখতে পারবে। পরিষ্কার? আমি তোমাদের জন্য ২০ খানা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি জিকের। মিক্সড জিকে, তোমাদের স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন থাকবে, ইতিহাস, পলিটি, সমস্ত কিছু থেকে কিন্তু প্রশ্ন থাকবে। এবং সেই প্রশ্নের যখন আমি উত্তর বলে দেবো, মানে আমি প্রশ্ন এবং ৪ টে অপশন দেবো, তোমরা যারা উত্তর জানো অবশ্যই কমেন্ট করবে। আমি উত্তর বলে দেবো, তারপরে সেই প্রশ্ন বা অপশন রিলেটেড যে সমস্ত তথ্য, সেগুলো কিন্তু আমি একই সাথে শেয়ার করব। তো ২০টা প্রশ্নের মাধ্যমে তোমরা কিন্তু প্রচুর তথ্য জানতে পারবে এবং প্রচুর কিছু কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাবে। তো কেপি কনস্টেবল মেন পরীক্ষার আগে তোমরা যত পারবে এমসিকিউ প্র্যাকটিস করো। যত এমসিকিউ প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের সুবিধা হবে। পরিষ্কার? তো তোমরা কিন্তু ১ম ক্লাসটা দেখো। ১ম ক্লাসটা দেখলে বুঝতে পারবে যে আমরা কেমন করে আলোচনা করছি বা কতটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি ২০টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অবশ্যই দেখতে থাকো। আর তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো তোমাদের যারা বন্ধু আছে তাদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে? তো বেশি কথা বাড়াবো না। সোজাসুজি কিন্তু আলোচনায় চলে যাব। ঠিক আছে? দেখো, ১ম প্রশ্ন দেখো কি বলছে। তোমরা যারা উত্তর জানবে অবশ্যই কিন্তু নিচে কমেন্টের মাধ্যমে সেটা বলবে। ঠিক আছে? শুরু করছি দেখো। ১ নম্বর, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়? অর্থাৎ রাষ্ট্রপতি যে অপসারণ পদ্ধতি সেটা কত নম্বর ধারায় রয়েছে? অপশন ক ৫২ নম্বর ধারায়, অপশন খ ৬১, অপশন ক ৭২, অপশন খ ১২৩ নম্বর ধারায়। সঠিক উত্তর কি হবে? তোমরা যারা জানো অবশ্যই আশা করছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাচ্ছ। এটা সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ ৬১ নং ধারায়। ঠিক আছে? আমি কিন্তু তোমাদের বেশি একদম কথা বলে তোমাদের টাইম নষ্ট করব না। যাই তোমাদের হাতে আ এখন যদিও মেইন পরীক্ষার ডেট নেই, তবুও কিন্তু তোমাদের হাতে মেইন চলছি। মানে যতটা তোমরা পারবে ততটা কিন্তু প্র্যাকটিস করো। বেশি এদিক ওদিক কথা না বলাই ভালো। দেখো, আমি উত্তর বলে দিলাম তোমাদের ৬১ নং ধারায়। এবার দেখো আমরা ৩ টি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। দেখো, রাষ্ট্রপতিকে কেবল সংবিধান লঙ্ঘনের অপরাধে পদচ্যুত করা যায়। তো এখানে কিন্তু তোমাদের প্রশ্নে দিতেও পারে যে রাষ্ট্রপতিকে কোন অপরাধে পদচ্যুত করা যায় সেটা কিন্তু হবে সংবিধান লঙ্ঘনের অপরাধে। তারপরে ৭২ নং ধারায় কি বলা হয়েছে? ৭২ নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতির যে পার্ডনিং পাওয়ার, অর্থাৎ সাজা মুকুব করার যে পাওয়ার, সেটা কিন্তু দেওয়া হয়েছে ৭২ নম্বর ধারায়। আর রাষ্ট্রপতি কিন্তু কোনো অপরাধীকে ধরো কারো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে কিন্তু ক্ষমা করতে পারে। কিন্তু রাজ্যপাল কিন্তু সেটা পারে না। ঠিক আছে? রাজ্যপালের বাকি যেগুলো আছে সেগুলো, যেমন রাষ্ট্রপতি কোনো অপরাধীর সাজা কম করতে পারে বা স্থগিত করতে পারে। আর রাজ্যপালও সেটা পারে। কিন্তু রাষ্ট্রপতির একটা বিশেষ ক্ষমতা, কারো মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারে। কিন্তু রাজ্যপালের সেটা ক্ষমতা নেই। আর ১২৩ নম্বর ধারায় কি রয়েছে? অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির রয়েছে। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা কিন্তু অবশ্যই নিজের খাতায় পয়েন্ট ডাউন করে নাও। অবশ্যই কিন্তু এগুলো পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে? বিখ্যাত গান্ধী-আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? অপশন দেখো ১৯২৯, ১৯৩০, ১৯৩০, ১৯৩২। তো গান্ধী-আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করো। আমি বলে দিচ্ছি। এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ ১৯৩১। ঠিক আছে? এবার দেখি আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। দেখো, উত্তর বলে দিলাম। এই চুক্তির ফলে কি হয়? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হন গান্ধীজি। আর মনে রাখবে গান্ধীজি কিন্তু একবারই গোলটেবিল বৈঠকে যোগদান দিয়েছিলেন। আর এই আমি বলছি, দাঁড়াও, এটা বলিনি, তারপরে বলছি। গান্ধী-আরউইন চুক্তিতে দিল্লি চুক্তি বলা হয়। এটাও দিতে পারে যে দিল্লি চুক্তি নামে কোন চুক্তি পরিচিত? ১৯৩২ সালে গান্ধীজি ও বি. আর. আম্বেদকরের মধ্যে পুনঃ চুক্তি হয়েছিল। এবার দেখো, এই বি. আর. আম্বেদকর কিন্তু তিনি প্রত্যেকটা গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন। পরিষ্কার? তোমরা এটা মনে রাখবে। যদি বলে কে প্রত্যেকটা গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন, উত্তর হবে কিন্তু বি. আর. আম্বেদকর। ঠিক আছে? তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন বলছে দেখো, কোষের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়, অর্থাৎ সুইসাইড ব্যাগ বলা হয়? এটা আমাদের মাধ্যমিক পরীক্ষায় খুব দিয়েছে এই প্রশ্নটা। অপশন ক রাইবোজোম, অপশন খ লাইসোজোম, অপশন গ মাইটোকন্ড্রিয়া, অপশন খ নিউক্লিয়াস। তো বলছে সুইসাইডাল ব্যাগ। সুইসাইডাল ব্যাগ কি হবে? যারা উত্তর জানো কমেন্ট করো। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ লাইসোজোম। ঠিক আছে? এবার আমরা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। দেখো, লাইসোজোম উত্তর বলে দিয়েছি। এবার দেখো, লাইসোজোমে থাকা দেখো এখানে হাইড্রোলাইট্রিক এনজাইম যেটা থাকে লাইসোজোমের মধ্যে, মানে একে সুইসাইডাল ব্যাগ কেন বলা হয়?
মানে লাইসোজোমের মধ্যে কিন্তু একটা হাইড্রোলাইটিক এনজাইম থাকে, সেটা কিন্তু নিজের কোষকে ধ্বংস করতে পারে। তাই জন্য সুইসাইডাল ব্যাগ বলা হয়। সুইসাইডাল ব্যাগ এই জন্য কিন্তু বলা হয়। ঠিক আছে? তারপরে দেখো রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এটা গুরুত্বপূর্ণ। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এবং মাইটোকন্ড্রিয়াকে কিন্তু বলা হয় শক্তিঘর। এটা আমরা কিন্তু সকলেই জানি যে পাওয়ার অফ সেল, ঠিক আছে? পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এটা কিন্তু ভালো করে দেখবে, এগুলো কিন্তু পরীক্ষায় দিতে পারে। প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোম এবং শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। পরবর্তী প্রশ্ন বলছে কি, মহাত্মা গান্ধী তার কোন আন্দোলনের সময় করেঙ্গিয়া মরেঙ্গে স্লোগান দিয়েছিলেন? অপশন ক অসহযোগ আন্দোলন, অপশন খ খিলাফত আন্দোলন, অপশন গ ভারত ছাড়ো আন্দোলন, অপশন ঘ আইন অমান্য আন্দোলন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর কি হবে এটার বলো? তো এটা সঠিক উত্তর যদি বলি, সেটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। ঠিক আছে, আমরা দেখে নিই একটুখানি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই আবার। দেখো উত্তর তোমাদের বলেই দিয়েছিলাম, ভারত ছাড়ো আন্দোলন। দেখো ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়? 1942 সালে 18 আগস্ট থেকে শুরু হয়। অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কবে? 1920 সালে এবং 1924 সালে বেলগাঁও অধিবেশনে গান্ধীজি প্রথম ও শেষবারের জন্য কংগ্রেসের সভাপতিত্ব করেন। এটাও একটা ফ্যাক্ট, এটা দিতে পারে পরীক্ষায়, যে গান্ধীজি কিন্তু একবারই কংগ্রেস সভাপতিত্ব করেন, সেটা হচ্ছে 1924 সালের বেলগাঁও অধিবেশনে। পরিষ্কার? তো এগুলো কিন্তু ভালো করে দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলছে, আলোকবর্ষ কিসের একক? দেখো লাইট ইয়ার। অপশন ক সময়, অপশন খ আলোক তীব্রতা, অপশন গ দূরত্ব, অপশন গ ভর। তো আলোকবর্ষ বলছে কিসের একক বলছে, দেখো এটা অনেকে কনফিউজ থাকে। আলোকবর্ষ হচ্ছে তোমাদের দূরত্বের একক, অপশন নাম্বার গ। গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। দেখো দূরত্ব বলে দিলাম, শূন্যস্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু আলোকবর্ষ বলে, এটা মনে রাখবে। দেখো নাক্ষত্রের দূরত্ব মাপার জন্য এটি ব্যবহৃত হয়। ঠিক আছে, তারপরে দূরত্বের সব থেকে বড় একক কি হচ্ছে? পারসেক। 1 পারসেক ইকুয়াল টু কিন্তু 3.26 লাইট ইয়ার। এটা কিন্তু পরীক্ষায় দেয়, তো এটা কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে এসে কি বলছে, দেখো ভারতের কোন রাজ্যে সর্বাধিক অভ্র বা মিকা উৎপাদিত হয়? অপশন খ ঝাড়খণ্ড, অপশন খ অন্ধ্রপ্রদেশ, অপশন গ রাজস্থান, অপশন খ ওড়িশা। এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার খ অন্ধ্রপ্রদেশ। আমি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে সঠিক উত্তর জানলে কমেন্ট করো, তাহলে কিন্তু প্র্যাকটিসটা তোমাদের হবে। ক্লিয়ার? তারপরে দেখি একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। দেখো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ যে নেলোর জেলা আছে সেটা কিন্তু অভ্র উৎপাদনে বিখ্যাত। ভারত কিন্তু বিশ্বের অন্যতম প্রধান অভ্র উৎপাদনকারী দেশ, এবং ঝাড়খণ্ডের কোদেরমা যে জেলাটা আছে সেখানে কিন্তু অভ্র উৎপাদনের জন্য পরিচিত। এগুলো কিন্তু দিতে পারে পরীক্ষায়, যদি বলতে পারে ঝাড়খণ্ডের কোন, ধর 4টে ধরো জেলা দিল, এরিয়া দিল, সেখানে বললো যে এদের মধ্যে কোনটাতে অভ্র উৎপাদনের জন্য পরিচিত। তো কোদেরমা এটা কিন্তু মনে রাখতে হয়, বা কোদেরমা কোন জেলা কোথায় অবস্থিত এটা মনে রাখতে, এখানে মানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন তোমাদের দিতে পারে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন 7 নম্বর কি বলছে, এক সেকেন্ড একটা কোনি, হ্যাঁ ঠিক আছে। দেখো বলছে যে সংসদে 2 কক্ষের যৌথ অধিবেশন অর্থাৎ জয়েন্ট সিটিং, মানে জয়েন্ট সিটিং এর সভাপতিত্ব কে করেন? অপশন ক রাষ্ট্রপতি, অপশন খ প্রধানমন্ত্রী, অপশন ক লোকসভার স্পিকার, অপশন খ উপরাষ্ট্রপতি। এখানে মানে জয়েন্ট সিটিং এ একটা কিন্তু কনফিউজড অনেকেই হয়, বা অনেকে পরীক্ষায় ভুল করে, যে জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশন কে ডাকে, কে সামান করে এবং কে সভাপতিত্ব করে, সেখানে কিন্তু একটুখানি অনেকে কনফিউজ হয়ে যায়, অনেকে ভুল করে পরীক্ষায়। যদি বলে যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করে, তাহলে কিন্তু হবে লোকসভার স্পিকার। আর যদি বলে কে সামান করে বা কে ডাকে, তাহলে কিন্তু সেটা রাষ্ট্রপতি উত্তর হবে। ঠিক আছে, আর গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। দেখো যৌথ অধিবেশন কোথায় দেওয়া আছে? 108 নম্বর ধারায় দেওয়া আছে। যৌথ অধিবেশন আহ্বান কে করেন? রাষ্ট্রপতি, যেটা প্রথমেই বললাম, সামান করে রাষ্ট্রপতি। যৌথ অধিবেশনের স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কিন্তু সভাপতিত্ব করেন। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, এগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় লিখে নাও, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার দেওয়া হয়। তারপর পরবর্তী প্রশ্ন বলছে, বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? অপশন ক ট্রপোস্ফিয়ার, অপশন খ স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন গ মেসোস্ফিয়ার, অপশন খ আয়নোস্ফিয়ার। তো বলছে রেডিও তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়? উত্তর কিভাবে বলো? এটা উত্তর যদি বলি আমি, রেডিও তরঙ্গ কোথায় হবে? এটা হচ্ছে অপশন নাম্বার ঘ আয়নোস্ফিয়ারে। ঠিক আছে, এবার আমরা একটুখানি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট দেখে নিই। দেখো আমি উত্তর বলে দিয়েছিলাম তোমাদের আয়নোস্ফিয়ার। দেখো ট্রোপোস্ফিয়ারের আবহাওয়া সংক্রান্ত সমস্ত ঘটনা, ঝড় বৃষ্টি কোথায় ঘটে? এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারে ঘটে। মানে আবহাওয়া সংক্রান্ত যে সমস্ত জিনিস আছে, যেমন ঝড়, বৃষ্টিপাত, আবহাওয়া মানে ঝড় ঝঞ্ঝা যেগুলো জিনিস রয়েছে, মানে আবহাওয়াজনিত যে সমস্ত জিনিস, সেগুলো কিন্তু তোমাদের ট্রপোস্ফিয়ারে ঘটে। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু জেট বিমান চলাচল করে, এবং এখানে শান্ত স্তর বলে এই কারণে, এবং ওজোন স্তরও কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত, এটা কিন্তু মনে রাখবে। আর ওজোন ডে যদি বলি পালিত হয় কবে, সেটা হচ্ছে 16ই ডিসেম্বর। এগুলো কিন্তু মনে রাখবে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? অপশন ক মুম্বাই, অপশন খ আহমেদাবাদ, অপশন গ কানপুর, অপশন খ কোয়েম্বাটোর। এটা একটা সোজাই প্রশ্ন, যারা একটু পড়াশোনা করে অনায়াসে কিন্তু উত্তরটা করে দিতে পারবে।
তো এটার উত্তর বলো, উত্তর কি হবে? এটা ভারতের ম্যানচেস্টার বলেছে, উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ আহমেদাবাদ। পরিষ্কার? দেখো আমরা ফ্যাক্ট দেখে নিই। আহমেদাবাদ যেটা তোমাদের প্রথমেই বললাম, দেখো এক সেকেন্ড, এটা বোমরাটা হ্যাঁ, ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, মানে উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুরকে বলা হয়, এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যদি বলি তাহলে কিন্তু কোয়েম্বাটুরকে। পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার বলা হয় ধনেখালি বা হাওড়াকে। কে অপশন যদি কোনো একটাই দেবে, তোমরা কিন্তু সেটা ভালো করে রাখবে, মনে রাখবে, তাহলেই হবে। ঠিক আছে? তো উত্তর ভারতের বলা হয় কানপুর, দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর, আর যদি ভারতের বলে তাহলে কিন্তু আহমেদাবাদ। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, 10 নম্বর, কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? অপশন ক 1905, অপশন খ 1911, অপশন ক 1919, অপশন খ 1935। তো সঠিক উত্তর বলো এখানে কি হবে? বলছে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত রাজধানী কবে হয়? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ 1911 সালে। ঠিক আছে? এবার আমরা টোনিক ফ্যাক্ট দেখে নিই। দেখো 1911 সাল লর্ড হার্ডিঞ্জ এই সময় রাজধানী স্থানান্তরিতের ঘোষণা করেন। একই বছরে কিন্তু তোমাদের যে বঙ্গভঙ্গ হয়েছিল সেটা কিন্তু রদ হয়, এবং 1905 সালে বঙ্গভঙ্গ লর্ড কার্জন কিন্তু বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন। ঠিক আছে? 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হয় এবং লর্ড হার্ডিঞ্জ রাজধানী স্থানান্তরিত করেন কোথায়? তোমার কলকাতা থেকে দিল্লি, এবং 1905 সালে কিন্তু যে বঙ্গভঙ্গ সেটা কিন্তু ঘোষণা করা হয়েছিল কার দ্বারা? লর্ড কার্জনের দ্বারা। পরবর্তী প্রশ্ন চলে আসি 11 নম্বর, রক্তের ক্যান্সার, এক সেকেন্ড, হ্যাঁ, রক্তের ক্যান্সার বা লিউকোমিয়া প্রতিকারে কোন আইসোটোপ ব্যবহৃত হয়? অপশন ক আয়োডিন 131, কোবাল্ট 60, কার্বন 14 এবং ফসফরাস 32, অর্থাৎ কোবাল্ট 60, কার্বন 14 এবং ফসফরাস 32। তো উত্তর কি হবে এখানে যদি বলছে? এটা একটুখানি কঠিন প্রশ্ন, একটু কঠিনের দিকে রয়েছে, তোমরা বলো উত্তরটা কি? উত্তর হবে কিন্তু অপশন নম্বর গ ফসফরাস 32। তারপরে দেখো না, আমরা একটু দেখে নিই। হ্যাঁ দেখো, ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট 60 ব্যবহৃত হয়, গলগণ্ড বা থাইরয়েডের চিকিৎসায় আয়োডিন 131 ব্যবহৃত হয়, এবং প্রাচীন জীবাশ্মের বয়স নির্ধারণে কিন্তু কার্বন 14, অর্থাৎ কার্বন ডেটিং পদ্ধতি, যেটা আমরা অনেকেই শুনেছো, কার্বন 14 কিন্তু ব্যবহৃত হয়। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, অলিম্পিক পতাকায় থাকা 5টি বৃত্ত কিসের প্রতীক? তোমরা অনেকেই অলিম্পিকের লোগোটা দেখেছো, এরম 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 5টা যেমন কালারিং থাকে প্রতীক, সেটা বলছে কিসের প্রতীক বলছে? অপশন ক 5টি দেশ, অপশন খ 5টি সমুদ্র, অপশন ক 5টি মহাদেশ, অপশন ক 5টি খেলা। 5টি খেলা তো হবেই না, কারণ অলিম্পিকে অনেক খেলা রয়েছে। তো উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ 5টি মহাদেশ। ঠিক আছে? দেখে নাও 5টি রং কি কি আছে। একটা হচ্ছে হলুদ, হলুদ, নীল, হলুদ, কালো, সবুজ, লাল। নীল রং হচ্ছে তোমাদের ইউরোপ, কালো রং কিন্তু আফ্রিকা মহাদেশকে নির্দেশ করে। 1896 সালে কিন্তু এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয়। ঠিক আছে? গ্রিসের এথেন্স যে, সেখানে কিন্তু 1896 সালে প্রথম, এটা কিন্তু হবে তোমার সামার অলিম্পিক। তারপরে উইন্টার অলিম্পিক কবে হয় সেগুলো কিন্তু আমি একে একে আলোচনা করে দেব। পরিষ্কার? তারপরে দেখি আমরা পরবর্তী প্রশ্ন কি বলছে, নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? দেখো ভিটামিন তোমাদের জলে দ্রবণীয় আছে, কিছু ফ্যাটে দ্রবণীয় আছে, তো এখানে বলছে কোনটা জলে দ্রবণীয়। অপশন ক ভিটামিন এ, অপশন খ ভিটামিন ডি, অপশন গ ভিটামিন কে, অপশন ঘ ভিটামিন সি। তো এই যে অপশন ভিটামিন কে, ডি, এ, কে, ডি, এই তিনটেই কিন্তু ফ্যাটে দ্রবণীয়। তো ভিটামিন সি হবে কিন্তু তোমাদের একমাত্র জলে দ্রবণীয়। ঠিক আছে? আর বিও কিন্তু জলে দ্রবণীয়, এটা মনে রাখবে। দেখো এখানে দেখো, ভিটামিন সি, ভিটামিন বি এবং সি জলে দ্রবণীয় সেটা বললাম, এবং ভিটামিন এ, ডি, ই, কে এগুলো হচ্ছে স্নেহ পদার্থে বা ফ্যাটে দ্রবণীয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ তোমাদের রেটিনল, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এগুলো আমি একে একে আলোচনায় পুরোটাই করে দেবো। তারপরে 14 নম্বর প্রশ্ন, রকি পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? অপশন ক দক্ষিণ আমেরিকা, অপশন খ উত্তর আমেরিকা, অপশন ক এশিয়া, অপশন খ আফ্রিকা। তো বলছে রকি পর্বতমালা। তো উত্তর কি হবে তোমরা কমেন্ট করো। ওর উত্তর বলে দিচ্ছি, রকি পর্বতমালা যদি বলে তাহলে কিন্তু এটার উত্তর আমেরিকা, অপশন নাম্বার খ। ঠিক আছে? এবার উত্তর আমেরিকার দেখো, আমরা উত্তর তোমাদের বলে দিয়েছিলাম উত্তর আমেরিকা। দক্ষিণ আমেরিকার প্রধান পর্বতমালা কি? এটা হচ্ছে আন্দিজ। আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, এটা কিন্তু মনে রাখবে। এশিয়া মহাদেশে হিমালয় পর্বতমালা অবস্থিত, এটা তো প্রায় সকলেই জানো। কিন্তু এই যে আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এবং এটা কিন্তু কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। পরবর্তী প্রশ্ন দেখি, সত্যজিৎ রায় কত সালে অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছিলেন? অপশন ক 1990, অপশন ক 1991, অপশন ক 1992, অপশন ক 1994। তাই সঠিক উত্তর বলো। সত্যজিৎ রায় কবে পেয়েছিলেন অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড? এটা হচ্ছে 1992, অপশন নাম্বার গ।
ঠিক আছে? দেখো, দেখে নিই আমরা একটা কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট দেখে নিই। দেখো ১৯৫৫ সালে তার প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পায়। তিনি ১৯৯২ সালে ভারতরত্ন সম্মানও লাভ করেন। তিনি একমাত্র ভারতীয় চলচ্চিত্র পরিচালক যিনি অস্কার পান। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই ৩ টেই কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এগুলো কিন্তু ৩ টেই কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে কার্যকর হয়? অপশন ক ৪২তম, অপশন খ ৪৪তম, অপশন গ ৭৩তম, অপশন গ ৭৪তম। তো এখানে ৪২তম কিন্তু ১৯৭৬ হয়। এটাকে কিন্তু তোমাদের মিনি কনস্টিটিউশন বলা হয়। এর মাধ্যমে কিন্তু অনেক জিনিস ভারতীয় সংবিধানে এড হয়, অনেক কিছু বাদ হয়। তো তোমরা কিন্তু উত্তরটা বলো, উত্তরটা কি হবে? উত্তরটা হবে কিন্তু বলে পঞ্চায়েতি রাজ, সেটা কিন্তু ৭৩তম। ঠিক আছে? উত্তর দেখো ৭৩তম বলে দিলাম। এবার ৭৪তমতে কি হয়? ৭৪তমতে কিন্তু যে মিউনিসিপ্যালিটি পৌরসভা তার মাধ্যমে কিন্তু আনা হয়। তারপরে রাজস্থানের নাগৌর জেলা কিন্তু প্রথম পঞ্চায়েতের ব্যবস্থা শুরু করা হয়। মানে প্রথম পঞ্চায়েত দুবারে কোথায় স্থাপিত হয় সেটা কিন্তু নাগৌর জেলা রাজস্থানের। পশ্চিমবঙ্গের ৩০ স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বিদ্যমান। ৩০ স্তরীয় বলতে প্রথম এই যে ৩ টে স্তর আছে, ৩ টে স্তর। ঠিক আছে? এখানে হচ্ছে এটা হচ্ছে সবার নিচু স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ সবার উপরে। এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে? তারপরে চলে আসি আমরা। আর পঞ্চায়েত ব্যবস্থা কত নম্বর ধারায় যদি বলি সেটা হচ্ছে ৪০ নম্বর ধারা। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে আসি দেখো। দুধওয়া জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক বলছে, দুধওয়া ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন ক মধ্যপ্রদেশ, অপশন খ উত্তরাখণ্ড, অপশন গ উত্তরপ্রদেশ, অপশন ঘ অসম। সঠিক উত্তর কি হবে? দুধওয়া জাতীয় উদ্যান কোথায়? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ উত্তরপ্রদেশ। দেখো উত্তরপ্রদেশ উত্তর বলে দিলাম। এবার দেখো উত্তরাখণ্ডে ভারতের প্রথম জাতীয় উদ্যান যেটা হচ্ছে জিম করবেট সেটা অবস্থিত। ভালো করে গুরুত্বপূর্ণ ভালো করে করবে। আসামের যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা রয়েছে সেটা কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। মধ্যপ্রদেশের সর্বাধিক সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। একে একে কিন্তু আমরা এভাবেই আলোচনা করব। সম্পূর্ণটা তোমাদের কিন্তু সম্পূর্ণ জিকে তোমাদের রিভিশন আমি করিয়ে দেবো। ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো। আমি কিন্তু তোমাদের আরো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো। গুরুত্বপূর্ণ টপিক করিয়ে দেবো। দেখো এশিয়ান গেমস প্রথম কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন ক ১৯৫১ সালে, ১৯৫১ সালে দিল্লি, অপশন অপশন খ ১৯৫৪ সালে ম্যানিলা, অপশন খ গ এর মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি, যাই হোক। অপশন গ ১৯৫৮ সালে টোকিও, অপশন খ ১৯৬২ সালে জাকার্তা। সঠিক উত্তর বলো এখানে কি হবে? আমি যদি বলি যে এশিয়ান গেমস প্রথম কবে হয় সেটা কিন্তু অপশন নাম্বার ক ১৯৫১ সালে দিল্লিতে। এবার দেখি, দেখো ভারতে এই এখনো পর্যন্ত দুবার হয়েছে। একবার হচ্ছে ১৯৫১ সাল এবং ১৯৪২ সাল, দুটোই কিন্তু দিল্লিতে হয়েছিল। এশিয়ান গেমসের প্রতীক কি হচ্ছে? একটি পূর্ণ প্রতিস্ফুট সূর্য। এবার হচ্ছে ২০২২ সালের এশিয়ান গেমস এবং যা ২০২৩ হয়েছে সেটা চীনের হাংজাউতে কিন্তু অনুষ্ঠিত হয়। এটা কিন্তু দেখে রাখবে। ঠিক আছে? এটা কারেন্ট টাইপের টপিক। কারেন্ট অ্যাফেয়ার্স আমি ক্লাস ভাবছি দেবো তোমাদের জন্য। তারপরে দেখো কি বলছে, নিম্নোক্ত কোনটি একটি নোবেল গ্যাস? অপশন ক অক্সিজেন, অপশন খ হিলিয়াম, অপশন গ নাইট্রোজেন, অপশন গ ক্লোরিন। তো বলছে একটা নোবেল গ্যাস কোনটা? নোবেল গ্যাস। ঠিক আছে? তো এর উত্তর কি হবে? অপশন নাম্বার খ হিলিয়াম। ঠিক আছে? দেখো আমরা আর কিছু ফ্যাক্ট দেখে নিই। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন হলো নিষ্ক্রিয় গ্যাস। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তারপরে কি বলছে, পর্যায় সারণীর ১৮ নম্বর শ্রেণীতে এদের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলের আর্গন গ্যাস সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় নিষ্ক্রিয় গ্যাস হিসাবে। ঠিক আছে? সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে তোমাদের নাইট্রোজেন, তারপরে তোমাদের অক্সিজেন, তারপরে আর্গন, তারপরে হচ্ছে তোমাদের কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? এগুলো কিন্তু একটু মনে রাখবে। তারপরে দেখো আজকের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? অপশন ক দামোদর, অপশন খ গঙ্গা, অপশন গ ভাগীরথী হুগলি, অপশন খ তিস্তা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর কেউ কথা বলছে, কিভাবে উত্তর বলো তোমরা দেখি। উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ ভাগীরথী হুগলি। ঠিক আছে? দেখে নাও। দেখো হুম হুম দামোদরকে কিন্তু একসময় বাংলার দুঃখ বলা হতো, খুব গুরুত্বপূর্ণ। তিস্তা হলো উত্তরবঙ্গের প্রধান নদী। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গঙ্গার প্রবাহ দৈর্ঘ্য কত? উত্তর হবে ৫২০ কিলোমিটার। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ আজকের সেশন। তোমাদের ২০টা গুরুত্বপূর্ণ জিকে। তোমরা বলো কেমন লাগলো? দেখো ২০টা প্রশ্ন, আর প্রত্যেকটা প্রশ্ন ৩টে করে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো একটা ক্লাসে তোমরা কিন্তু কটা পেলে? ৬০ খানা প্লাস ২০ খানা, টোটাল কিন্তু ৮০টা প্রশ্ন তোমরা পেলে। ৮০টা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ তোমরা জানতে পারলে একটা ক্লাসের মাধ্যমে।
তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ তোমাদের ক্লাসটা আমি আলোচনা করব। সম্পূর্ণ যতদিন তোমাদের পরীক্ষা হচ্ছে ততদিন কিন্তু এভাবেই তোমাদের জিকে প্র্যাকটিসগুলো আমি করিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও একটা, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা আসবে। আর আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট, বিভিন্ন ধরনের পিডিএফ এখানে আমি শেয়ার করি, তো অবশ্যই কিন্তু সেখানে জয়েন করে নাও। আর তোমরা কোনো যদি স্পেসিফিক কোনো চ্যাপ্টার বা কোনো টপিক থেকে যদি ক্লাস চাইছো যে এই চ্যাপ্টারটা তোমাদের একটু সমস্যা আছে সেখান থেকে একটু প্র্যাকটিস করিয়ে দিতে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা নিচে বলো, আমি কিন্তু সেভাবেই তোমাদের আলোচনা করব। আর আমি জানি তোমরা কিন্তু অবশ্যই 2026 সালেও যে সমস্ত ভ্যাকান্সিস বেরাবে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের, সেগুলোর জন্য প্রিপারেশন একই সাথে নেবে। তো আমি তোমাদের জন্য কিন্তু ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে ফাউন্ডেশন ব্যাচ নিয়ে আসবো, সেখানে কিন্তু আমি থিওরি আলোচনা করব। তোমরা কিন্তু যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু নিচে বলো, তাহলে কিন্তু আমি সে অনুযায়ী এগোবো। পরিষ্কার? আর ডিজিটাল নোটসের কথা আমি জানি, ডিজিটাল নোটস যদি তোমরা পাও সেটাকে তোমরা যদি ফোনে ভালো করে পড়তে পারো, সেক্ষেত্রে আমি সেটাকে তৈরি করছি। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে দেখতে থাকো, সে সমস্ত কিন্তু আপডেট তোমরা টেলিগ্রামে বা আমাদের কমিউনিটি পোস্টে বা কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো সেট নিয়ে।